পার্টিসিপেন্টরা একই সাথে জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ এর বাইরে বেরিয়েও একই সাথে জয়েন করতে পারেন। এটাই টেকনোলজির অবদান, এবং এই ধরনের ওয়েবিনার আমরা অন রেগুলার ইন্টারভেল করে থাকি বিভিন্ন টপিকের উপর। আমাদের আজকের টপিক ব্লেন্ডেড লার্নিং, এ নিউ নর্মাল ইন এডুকেশন অ্যান্ড ইটস রোল ইন দ্য প্রিপারেশন ফর গভর্নমেন্ট জবস। এই টপিকের উপর আজকে যিনি বলবেন, যিনি আলোচক, আজকের যিনি মুখ্য বক্তা প্রফেসর সমিত রে কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন আজকের ওয়েবিনার প্ল্যাটফর্মে, এবং উনি জয়েন করার সাথে সাথেই আজকের ওয়েবিনার আমরা শুরু করব। যারা অলরেডি পার্টিসিপেট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই ওয়েবিনারে পার্টিসিপেট করার জন্য। প্রফেসর সমিত রায়ের বক্তব্যের পর আমরা কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ডে যাব, যেখানে পার্টিসিপেন্টরা প্রশ্ন করতে পারবেন এবং তাদের যে বিষয়গুলিতে জানার দরকার সেগুলি জেনে নিতে পারবেন প্রফেসর সমিত রায়ের কাছে থেকে। We're very happy to see that already 180 participants have joined today's webinar. We're waiting for our speaker to join us. Once he joins, we will start the webinar. ইতিমধ্যে 180 জন পার্টিসিপেন্টস জয়েন করেছেন, এখন অনেকে জয়েন করছেন। সকলকে আজকের ওয়েবিনারে স্বাগত। একশো 80 জনেরও বেশি পার্টিসিপেন্টস আজকের ওয়েবিনারে জয়েন ইতিমধ্যেই করেছেন, এবং আমরা দেখছি যে এখন অনেকেই জয়েন করছেন। আমরা ওয়েট করছি আমাদের আজকের বক্তা প্রফেসর আমাদের আজকের ওয়েবিনারের বিষয় ব্লেন্ডেড লার্নিং, এ নিউ নর্মাল ইন এডুকেশন অ্যান্ড ইটস রোল ইন দ্য প্রিপারেশন ফর গভর্নমেন্ট জবস। আমাদের আজকের ওয়েবিনারের যিনি বক্তা, এমিনেন্ট এডুকেশনিস্ট, চেয়ারম্যান রাইস গ্রুপ অ্যান্ড চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি প্রফেসর সমিত রে, উনি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ওয়েবিনার প্ল্যাটফর্মে জয়েন করবেন এবং আমরা আজকের ওয়েবিনার শুরু করব। একশো 90 জনেরও বেশি পার্টিসিপেন্টস অলরেডি ওয়েবিনারে জয়েন করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে। সকলকে স্বাগত জানাই আজকের ওয়েবিনারে। আমরা ওয়েট করছি আমাদের আজকের ওয়েবিনারের বক্তা প্রফেসর সমিত রায় তার বক্তব্য শোনার জন্য। বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক, যে প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করবেন, তার বক্তব্য শোনার জন্য। এবং তার বক্তব্যের পরে অবশ্যই যে কোনো ওয়েবিনারের মতো এই ওয়েবিনারেও আমরা পার্টিসিপেন্টসদের কাছ থেকে কোয়েশ্চেন ইনভাইট করব। তারা তাদের প্রশ্ন করতে পারবেন, প্রশ্ন রাখতে পারবেন প্রফেসর সমিত রায়ের কাছে, এবং তাদের যে জানার বিষয়গুলো, যে পরামর্শ যদি কিছু দরকার থাকে সেগুলো নিতে পারবেন প্রফেসর রায়ের কাছ থেকে। আমরা ওয়েট করছি, আর কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের সঙ্গে জয়েন করবেন। প্রফেসর সমিত রায় উনি আমাদের সঙ্গে জয়েন করলেই আমরা আজকের ওয়েবিনার শুরু করব। সকল পার্টিসিপেন্টসকে স্বাগত আজকের ওয়েবিনারে।
প্রায় 200-র কাছাকাছি পৌঁছে গেছে আজকের ওয়েবিনারে পার্টিসিপেশন নাম্বার। যারা জয়েন করেছেন প্রত্যেককে স্বাগত জানাই আজকের ওয়েবিনারে। এবং আমাদের আজকের ওয়েবিনারের বিষয় ব্লেন্ডেড লার্নিং এ নিউ নর্মাল ইন এডুকেশন অ্যান্ড ইটস রোল ইন দ্য প্রিপারেশন ফর গভর্নমেন্ট জবস। আমাদের আজকের এই বিষয়ের উপর যিনি আলোচনা করবেন আজকের ওয়েবিনারের মুখ্য বক্তা প্রফেসর সমিত রায় আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে জয়েন করবেন, আমাদের এই ওয়েবিনার প্ল্যাটফর্মে জয়েন করবেন। এবং স্যার জয়েন করলেই আজকের ওয়েবিনার আমরা শুরু করব। ওয়েবিনারের দুটো পর্ব, যেখানে স্যার পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে বলবেন আজকের পরিস্থিতি নিয়ে, শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের বিষয়গুলো নিয়ে, এবং বলবেন ভবিষ্যতে সরকারি চাকরির সম্ভাবনা এবং সেই সম্ভাবনাকে গ্রহণ করার, সেই সম্ভাবনাকে কাজে লাগানোর যে উপায়গুলি সেই সম্পর্কে। এবং তারপরে আমরা পার্টিসিপেন্টসদের থেকে কোয়েশ্চেন ইনভাইট করব। পার্টিসিপেন্টস যারা আজকের ওয়েবিনারে অংশগ্রহণ করছেন তারাও প্রশ্ন করতে পারবেন, তারাও তার কাছে পরামর্শ নিতে পারবেন এবং সেই প্রশ্ন আমরা তার সামনে তুলে ধরব। আর কিছুক্ষণের মধ্যেই প্রফেসর সমিত রায় আমাদের এই ওয়েবিনার প্ল্যাটফর্মে জয়েন করবেন এবং উনি জয়েন করলেই আমরা আজকের ওয়েবিনার শুরু করব। দুশোরও বেশি পার্টিসিপেন্টস আজকের এই ওয়েবিনারে জয়েন করেছেন। দুশোরও বেশি পার্টিসিপেন্টস আমাদের আজকের এই ওয়েবিনারে জয়েন করেছেন, তাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এই ওয়েবিনারে 200-রও বেশি পার্টিসিপেন্টস আমরা যেমনটা দেখতে পাচ্ছি জয়েন করেছেন, তাদের সকলকে স্বাগত। এবং এই ধরনের ওয়েবিনারের মূল বৈশিষ্ট্য যে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের ওয়েবিনারে পার্টিসিপেট করা যায় এবং যে সময়টাই বাইরে গিয়ে কোনো বড় সেমিনার করা সম্ভব নয়, সেখানে এই ধরনের ওয়েবিনার আমরা অন রেগুলার বেসিস আয়োজন করে চলেছি। আমাদের আজকের ওয়েবিনারের বিষয় ব্লেন্ডেড লার্নিং এ নিউ নর্মাল ইন education and its role in the preparation for government jobs. We are waiting for our main speaker, Professor Samit Ray, Chairman Rice Group and Chancellor Adamas University, to join us. Once he joins, we will start the webinar. ঢুকে 5 মিনিট বসে আছে, এই স্যার ঢুকে 5 মিনিট বসে আছে, শুরু করো। Welcome to all the participants. 200-রও বেশি পার্টিসিপেন্টস পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আজকের ওয়েবিনারে জয়েন করেছেন এবং আমাদের মাঝে জয়েন করেছেন আজকের আমাদের ওয়েবিনারে মূল বক্তা, আজকের ওয়েবিনারের যে বিষয় তার উপর যিনি আলোচনা করবেন আজকের ওয়েবিনারের আলোচক প্রফেসর সমিত রায়, চেয়ারম্যান রাইস গ্রুপ অ্যান্ড চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি। স্যার, আপনাকে আজকের ওয়েবিনারে স্বাগত জানাই।
ধন্যবাদ সৌম্য। স্যার, আমাদের আজকের ওয়েবিনারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে 200-রও বেশি পার্টিসিপেন্টস জয়েন করেছেন এবং এদের মধ্যে বেশিরভাগটাই যারা ভবিষ্যতে সরকারি চাকরি করতে চান, কেউ এখনো কলেজের পড়াশোনার মধ্যে রয়েছে এবং অনেকেই যারা গ্রাজুয়েশনের ফাইনাল ইয়ার এক্সাম শেষ করে রেজাল্টের অপেক্ষায় রয়েছেন, পোস্ট গ্রাজুয়েশনের ফাইনাল ইয়ার শেষ করে রেজাল্টের অপেক্ষায় রয়েছেন। এদের সামনে আমি স্যার আপনাকে রিকোয়েস্ট করবো যে একটা চিত্র তুলে ধরতে, যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে তারা সরকারি চাকরির জন্য সরকারি চাকরিকে লক্ষ্য করে এগোবেন, কিভাবে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেবেন, এবং একটা যে পরিবর্তন আমাদের জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে আসছে এবং এডুকেশনের ক্ষেত্রেও এসেছে এই পোস্ট কোভিড-19 পিরিয়ডে, সেই সম্পর্কে তাদের অবহিত করা এবং তাদেরকে মোটিভেটেড রাখার জন্য তারা কি কি করবেন, লক্ষ্য স্থির রেখে এগোনোর জন্য তারা কি কি করবেন, সেই বিষয়ে বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সৌম্য। গুড ইভিনিং সমস্ত স্টুডেন্ট যারা এই ওয়েবিনারে জয়েন করেছেন। নিশ্চয়ই নতুন নতুন ভাবনা চিন্তা আমরা করছি, কিন্তু কোভিড-19 সারা পৃথিবীর বিভিন্ন রকমের পরিস্থিতি তৈরি করেছে। সেই পরিবর্তন আমরা স্কুল কলেজের পড়াশোনায় দেখতে পাচ্ছি, সেই পরিবর্তন আমরা ইউনিভার্সিটির পড়াশোনায় দেখতে পাচ্ছি, প্রফেশনাল স্টাডিজেও আমরা সেই পরিবর্তনটা দেখতে পাচ্ছি। এটা প্লাস পয়েন্ট কি মাইনাস পয়েন্ট কি আমি এটা পরে আসবো, কিন্তু আমাদের বোঝা দরকার যে কম্পিটিটিভ এক্সামস এর সাথে কিভাবে এই প্রফেশনাল যে স্টাডি ডিফারেন্সটা কোথায়, সেই ডিফারেন্সটা পড়াশোনার পদ্ধতির মধ্যে, এবং আমি যখন পরীক্ষায় বসবো তখন কতটুকু প্রস্তুতি নিয়ে বসতে হবে সেটার একটা পরিবর্তন রয়েছে। আবার পরিবর্তন রয়েছে যে পরিস্থিতি আমাকে সাহায্য করবে এই ধরনের পড়াশোনা তৈরি করার জন্য, সেই পরিস্থিতিটা কিভাবে আমরা তৈরি করব। তারপরে আমি আসব যে এই অফলাইন এবং অনলাইনে যে পড়াশোনাটা, সেই পড়াশোনা আমাদের কিভাবে সাহায্য করতে পারে। প্রথমে আমি আসি যে একাডেমিক পড়াশোনার সাথে প্রফেশনাল পড়াশোনার পার্থক্যটা কোথায়। আমরা বারবার দেখি যে যারা একাডেমিক পরীক্ষার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে ভীষণ ট্যালেন্টেড, তারা কিন্তু অনেকেই আবার প্রফেশনাল যে কম্পিটিটিভ এক্সামস পরীক্ষাগুলো হয়, চাকরির পরীক্ষা হয়, মাঝে মাঝে তারা ব্যর্থ হয়। আবার দেখি মিডিওকার যে স্টুডেন্ট, যারা ভীষণভাবে হয়তো ভালো রেজাল্ট করে না স্কুল কলেজে, কিন্তু তারা পরবর্তী সময়ে আইএস, আইপিএস এবং ডাব্লিউবিসিএস এবং বিভিন্ন পরীক্ষায় ভীষণ ভালো রেজাল্ট করে। তার কারণটা কি, সেই মেকানিজম বা সেই কেমিস্ট্রিটা কি আমাদের ভীষণভাবে জানা দরকার। কিন্তু না হলে এই প্রফেশনাল কোচিং এ কেন আমাদের প্রায় 12-13 ঘন্টা রোজ প্র্যাকটিস করতে হয়, এটা নিয়ে কখনোই আমরা কনক্লুশনে আসতে পারবো না। কিন্তু রাইসের 35 বছরের ভাবনায় আমি দেখেছি যে ছেলেমেয়েরা অনেকেই পড়াশোনা করার ক্ষেত্রে নিজেদের নিজস্ব একটা এজেন্ডা থাকে। আবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে যারা পড়ায় ইনস্টিটিউট বিভিন্ন এজেন্ডা থাকে। এই দীর্ঘ সময়ে অনেক ইনস্টিটিউট বলেছেন যে শুধুমাত্র 10টা পরীক্ষা দিলে পরে আর ডাউট ক্লিয়ারিং করলে পরে, প্রতিদিন 4টে ক্লাস অ্যাটেন্ড করলে পরেই সাফল্য পাওয়া যায়। আবার কেউ বলেছেন যে না, শুধুমাত্র কয়েকটা ক্লাস করলে পরে অনলাইনের মধ্যে দিয়ে সাফল্য আসবে। কিন্তু আমি খুব পরিষ্কার বলতে চাই যে এই প্রফেশনাল কোচিং এ যে সাফল্য বা সরকারি চাকরি পাওয়ার যে সাফল্য আর একাডেমিক পড়াশোনার যে সাফল্য, দুটোর মূল ধারাই কিন্তু আলাদা। কিন্তু কোথায় আলাদা, যদি আমরা সাইন্টিফিক যদি আলোচনা করি, তাহলে 1 নম্বর 2 নম্বর পয়েন্ট করে আমার মনে হয় যারা আজকে আমার সেমিনারে রয়েছেন তারা যদি একটু লিখতে পারেন তাহলে ভীষণ ভাবে কিন্তু সাহায্য করবে তাদের বুঝতে। সৌম্য, আই এম অডিয়েবল? আমি অডিয়েবল সৌম্য? Yes sir, you are perfectly audible sir. ওকে। প্রথম হচ্ছে, আমরা স্কুল কলেজে যখন পড়াশোনা করি, সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম থেকে আমরা যখন আসি তখন 7 থেকে 10টা সাবজেক্ট আমরা পড়ে আসি। কিন্তু যখন আমরা কম্পিটিটিভ এক্সামসে বসি তখন আমাদের 20টা সাবজেক্ট নিয়ে পরীক্ষায় বসতে হয়। তার মানেটা কি, এটা হয়তো খুব সহজ হবে না, একটু বুঝতে হবে। আমরা যখন সায়েন্স নিয়ে পড়ি, কেউ হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথস, ইংলিশ পড়ে আসি। আবার যারা আমরা আর্টস নিয়ে পড়ে আসি তারা কেউ হয়তো পল সায়েন্স, কনস্টিটিউশন নিয়ে পড়ে আসি। কেউ যদি কমার্স নিয়ে পড়ে আসি তাহলে একটা কমার্স অংশ নিয়ে পড়ে আসি। এই যে
প্রতিটা সাবজেক্টের বাইরে এসেও 20টা সাবজেক্ট একসাথে জানা এবং একসাথে মাথায় রাখা, এটাকেই বলা হয় ক্যাপাসিটি বিল্ড আপ। এই ক্যাপাসিটি বিল্ড আপে কেন 20টা সাবজেক্ট আমাদের জানতে হয়? যেহেতু আমরা অ্যাডমিনিস্ট্রেটর, কেউ হয়তো আমরা এডিএম হব, কেউ হয়তো আমরা অফিসার হব, রেভিনিউ অফিসার হব, কেউ হয়তো আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসার হব। যে অঞ্চলে আমরা কাজ করব তার ইতিহাস জানা দরকার, তার জিওগ্রাফি জানা দরকার, তার ব্যালেন্স শিট জানা দরকার, তার ফিজিক্স কেমিস্ট্রি সবকিছু জানা দরকার। কিন্তু এ ব্যাপারে কোনো সংশয় নেই, মাঝে মাঝে আর্টস এর ছেলেমেয়েরা সায়েন্সের ছেলেমেয়েদের সাবজেক্ট গুলোর দিকে তাকিয়ে ভাবে যে তারা ভীষণ সুখে আছে, কত ভালো ফিজিক্স কেমিস্ট্রি সামলাতে পারে। আবার যারা ফিজিক্স কেমিস্ট্রি পড়ে আসেন তারা ভাবেন যে যারা আর্টস থেকে এসছেন তারা কত সহজেই কনস্টিটিউশন বা পল সায়েন্সটা বুঝতে পারে। এইরকম একটা দুপক্ষেরই প্লাস মাইনাস রয়েছে। কিন্তু তাহলে এখানে আমাদের জানা দরকার যে একসাথে আমাদের 20টা সাবজেক্ট জানতে হবে। তাহলে আমরা একটা সমীক্ষায় দেখা গেছে যে যদি কেউ ক্লাস 12 পরীক্ষায় ফিজিক্স নিয়ে পরীক্ষা দেয়, তাহলে সে যদি 5000 ইনফরমেশন ঠিক করে মনে রাখতে পারে, 100 যদি প্রিন্সিপাল বা সূত্র মনে রাখতে পারে, আর 100 যদি ইকুয়েশন মনে রাখতে পারে, যেমন আমরা দেখি লাইটের বেশ কিছু ইকুয়েশন আছে, আমরা দেখি ইলেকট্রিসিটি বেশ কিছু ইকুয়েশন আছে, তাহলে কিন্তু সে 90% মার্কস পেতে পারে। তাহলে 5000 ইনফরমেশন আমাকে 90% মার্কস পেতে সাহায্য করে একটা সাবজেক্টে। এইরকম ভাবে আমি প্রায় 8 থেকে 10টা সাবজেক্টের 40 থেকে 50,000 ইনফরমেশন মাথায় নিয়ে আমি ক্লাস 12টা পড়াশোনা করেছি। কিন্তু আমি যখনই ব্যুরোক্রেট হবার জন্য 20টা সাবজেক্টের পরীক্ষার জন্য বসবো, তখন 20 into 5 এই 1 লক্ষ ইনফরমেশন নিয়ে আমায় বসতে হবে। এটা হচ্ছে মিনিমাম। তাহলে আমার স্কুল জীবন থেকে যে ইনফরমেশন রাখার যে ক্যাপাসিটিতে ছিল 50,000, সেটাকে রাতারাতি যদি আমি 1 লক্ষ ইনফরমেশনের ধারণ ক্ষমতা তৈরি করতে হয়, তাহলে আমি কি এক্সারসাইজ করা দরকার সেটা একটু ভাবা দরকার। এটাকেই বলা হয় ক্যাপাসিটি বিল্ড আপ। সেটা কিভাবে বিল্ড আপ হবে, তার প্রসেস কি, তার ভাবনা কি, সেটা আমি পরে বলবো। এ ব্যাপারে কোনো সংশয় নেই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি জীবনে যতটুকু ইনফরমেশন মাথায় রাখলে পরে আমরা সাকসেসফুল হতে পারি, যখনই আমরা ব্যুরোক্রেট বা সরকারি চাকরির জন্য পড়াশোনা করব, তার প্রায় 2 গুণ বা 3 গুণ ইনফরমেশন রাখতে হবে। তাহলে এই ক্যাপাসিটি বিল্ড আপটা করা যায় কিভাবে? আমরা এডুকেশন প্রসেসে আসি। আমরা দীর্ঘ 35 বছরে যখন আমরা রাইস আরম্ভ করি, প্রথম দিকে 90 দশকের কথা আমার মনে পড়ে, তখন কম্পিটিশনটা এত কম ছিল, আমরা জানতাম যে ক্লাসে শুধু 2 ঘন্টা বা 4 ঘন্টা ক্লাস নিলে পরেই স্টুডেন্টরা যেভাবে পড়াশোনা করবে সেই পদ্ধতির মধ্যে দিয়ে সেখানে কিন্তু তারা ক্র্যাক করতে পারবে। কিন্তু আমরা দেখলাম যে 2000 সালে আস্তে আস্তে কয়েক লক্ষ যখন কম্পিটিটিভ এক্সামসে প্রার্থী আসলেন, যখন আরো ভয়ঙ্কর কম্পিটিশন আসলো, তখন আমরা বুঝলাম যে শুধুমাত্র ক্লাসে টিচার নোট দিলেই চলবে না, আমাদের ছেলেমেয়েদের আরো অনেক বেশি ইনফরমেশন পড়ানো দরকার। সেজন্য আমরা প্রচুর স্টাডি মেটেরিয়াল তৈরি করলাম। কিন্তু আমরা যখন স্টাডি মেটেরিয়াল ছেলেমেয়েদের হাতে দিলাম, তখন দেখা গেল যে অনার্স বা মাস্টার ডিগ্রি যেভাবে ছেলেমেয়েরা পড়াশোনা করে, সারা বছর ধরে টিচার বা প্রফেসরদের নোট টোকেন, আর পরীক্ষার ঠিক 3 মাস আগে দরজা জানালা বন্ধ করে পড়াশোনা করেই ভালো রেজাল্ট করে। কম্পিটিটিভ এক্সামস তো তারা ভাবতে আরম্ভ করলো যে না, ওই রাইস থেকে যে স্টাডিটা দেওয়া হয়েছে বা টিচাররা যে বক্তব্য রাখছেন ক্লাসে, সেটা শুধুমাত্র পরীক্ষার 3 মাস আগে পড়লে পরেই ওই 1 লক্ষ ইনফরমেশন মাথায় নিয়ে আমি পরীক্ষায় বসতে পারবো। রাইস তখন কি ভাবলেন, তার পড়াশোনার পদ্ধতির মধ্যে একটা পরিবর্তন আনলো। রাইস বললেন যে না, এইভাবে পড়লে চলবে না, তোমাকে প্রতিদিন ক্লাস করতে হবে, ক্লাসের আগে 20টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। অর্থাৎ আগের দিনের ক্লাসের কি প্রস্তুতি তুমি নিয়েছো তার একটা চেক করা হবে। তারপরে তোমাকে আবার বাড়িতে হোমওয়ার্ক বা হোম টাস্ক দেওয়া হবে, যে 50টা কোশ্চেনের পেছনে অন্তত 2000 প্রশ্ন যদি তুমি পড়াশোনা না করো, এবং এই 2000 প্রশ্ন তুমি কোথা থেকে পড়বে, কোনটা তুমি স্টাডি মেটেরিয়াল থেকে পড়বে, তোমরা কোনটা টিচারের নোট থেকে পড়বে, কোনটা রেফারেন্স বই থেকে পড়বে,
কোনটা লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন পেপার এসছে তার থেকে তোমরা পড়াশোনা করবে। এটা একটা মেকানিজমের মধ্যে দিয়ে ওই 50টা হোমওয়ার্ক করার পেছনে 2000 প্রশ্ন যদি আমরা পড়িয়ে নিতে পারি, তাহলেই কিন্তু তোমার ক্যাপাসিটি বিল্ড আপ হবে। এটা লাইক এ জিম। তুমি যদি চাও যে তোমার শরীরের বাইসেপ ট্রাইসেপ ভীষণভাবে বাড়াতে হবে, তাহলে তুমি নিশ্চয়ই জিমে গিয়ে এক্সারসাইজ করবে ওয়েট নিয়ে। ঠিক সেই রকম ভাবে এই যে ইনফরমেশন রাখার যে ক্ষমতা, সেটা যদি ভীষণভাবে তোমাকে বাড়াতে হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এই ধরনের এক্সারসাইজটা করতে হবে। তাহলে এই শুধু এক্সারসাইজ করলাম ইনফরমেশন, কিন্তু সেই ইনফরমেশনটা কতটা ভালো করে আমার মধ্যে রইলো, কতটা আমি প্রয়োগ করতে পারছি, তার জন্য মিশন 100 প্রতিদিন প্রায় 100 প্রশ্নের উপর তোমায় পরীক্ষা দিতে হবে। এবং সেই পরীক্ষা দিলে পরে তুমি বুঝতে পারবে কতটা অ্যাকুরেট হতে পারছো। এই যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেম কিন্তু ভীষণভাবে নিজেকে অ্যাডাপ্ট করতে হয়। আমরা প্রায় দুঃখ করে বলি যে বিহার রাজ্যের ছেলেমেয়েরা বা ইভেন উড়িষ্যায় কিছুদিন আগে IAS-IPS এর রেজাল্ট বেরোলো, পশ্চিমবাংলা থেকে মাত্র 2 জন চান্স পেয়েছে। পশ্চিমবাংলার ছেলেমেয়েরা অনেক বেশি ট্যালেন্টেড, কিন্তু সাউথ ইন্ডিয়া এবং বিহার থেকে ছেলেমেয়েরা চান্স পেল কেন বেশি? তাদের হচ্ছে প্যাশন। দে আর নট সো ট্যালেন্টেড অ্যান্ড বেটার দেন দ্য স্টুডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল না। কিন্তু এই যে এক্সারসাইজ করা, আর এক্সারসাইজ করার জন্য যে প্ল্যানিং দরকার, সেখানে দেখা যায় 90% ছেলে মেয়ে বিহারের তারা গ্রাজুয়েশন কমপ্লিট করার পর বাড়ি থেকে একটা মেস ভাড়া করে বাইরে বেরিয়ে এসে 5 বন্ধু সারাদিন পড়াশোনা করে, কিন্তু একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে। তার ফলে কিন্তু ওরা আজকে এত সাকসেসফুল। তাহলে পশ্চিমবঙ্গ ছেলে মেয়েদের যেটা বলছিলাম, এক হচ্ছে এডুকেশন প্রসেসটাকে ভাবা, ক্যাপাসিটি বিল্ড আপ করা। নাম্বার 2, নিরন্তর পরীক্ষা দেওয়া, মিশন 100 প্রতিদিন উইকলি টেস্ট দেওয়া, মান্থলি টেস্ট দেওয়া। এই ধরনের টেস্টের মধ্যে দিয়ে নিজের যে ইনফরমেশন রাখা, সেটা কতটা অ্যাকুরেট সহ আমি রাখতে পারি, সেটাকেও একটা হচ্ছে প্র্যাকটিসের মধ্যে একদিন বা এক সপ্তাহে সম্ভব নয়, কিন্তু 1 মাসে সম্ভব নয়। দীর্ঘ 35 বছরের আইসে অনেক স্টুডেন্ট ভর্তি হতে এসে হতাশ হয়ে চলে গেছে, কারণ তাদের প্রশ্ন ছিল, স্যার কতদিনে চাকরি দিতে পারবেন? আমরা কিন্তু বলেছি যে 18 মাস ক্লাস না করলে চাকরি পাওয়া যাবে না, 24 মাস প্র্যাকটিস না করলে চাকরি পাওয়া যাবে না। এটা হয়তো অনেকের কাছে প্রাথমিকভাবে মোহভঙ্গ হয়, কিন্তু আমরা দেখেছি যে প্রায় 8 থেকে 10 হাজার ছেলে মেয়ে রাইসে প্রতিবার যেভাবে ক্লাস করে, তাতে গিয়ে তাদের একটা বিরাট অংশ কিন্তু সাকসেস হয় শুধুমাত্র এই প্যাশন এবং ধৈর্যের মধ্যে দিয়ে। তাহলে প্রথম দরকার হচ্ছে ক্যাপাসিটি বিল্ড আপ, 2 নম্বর হচ্ছে প্ল্যানিং, 3 নম্বর হচ্ছে কিভাবে পরীক্ষা দিয়ে নিজেকে এক্সেলেন্ট লেভেলে পৌঁছানো যায়। কারণ আমরা দেখি 1000 পোস্টের জন্য প্রায় 15 লক্ষ ছেলে মেয়ে কম্পিটিশনে বসে। সেই জন্য কোনো একটা ভাগ্য বা কোনো একটা ঘটনা কিন্তু চান্স পাওয়াতে পারবে না। এটা নিরন্তর প্র্যাকটিসের মধ্যে দিয়ে এটাকে আমাদের বাড়াতে হবে। ঠিক সেই রকম ভাবে আমরা দেখি রাইসে বিশেষ করে যেসব ছেলেমেয়েরা, আমরা প্রায় রিসার্চ করি, রিসার্চে আমরা দেখি যে বাড়ি থেকে পড়াশোনা করতে যেসব ছেলেমেয়েরা পারে, যারা মেসে এসে পড়াশোনা করে, তাদের কিন্তু সাকসেসফুলের রেট অনেক বেশি, সাফল্যের রেট অনেক বেশি। তার মানে কি মেসে না পড়াশোনা করলে পরে আমরা কি চাকরি পাবো না? এখন কিন্তু নতুন একটা সুযোগ এসছে। এতদিন ভারতীয় ছাত্রছাত্রীরা ভাবতেন শুধুমাত্র অফলাইনে ক্লাস করলে পরে সাকসেস হওয়া যাবে। কোভিড-19 আমাদের শিখিয়েছেন যে অনলাইনে ক্লাসের মধ্যে দিয়েও কিন্তু ভারতীয় ছাত্রছাত্রীরা 8-10 ঘন্টা 12 ঘন্টা পড়াশোনা করতে পারে। এখানে আমাদের একটা সুবর্ণ সুযোগ এনেছে। দুটো ভাবে আমরা ভাবতে পারি। ভারতীয় ছাত্রছাত্রীদের যাদের মনে হয় যে টিচারদের কথা না শুনলে পরে বা টিচারদের সাথে কথাবার্তা না বললে কিছুতেই এগোনো যায় না, তাহলে আমরা অফলাইন যেমন ক্লাস করব, ঠিক সেই রকম অফলাইন ক্লাস করলে হয়তো টিচারদের সান্নিধ্যে সপ্তাহে 6 ঘন্টা আসা যায়। কিন্তু কিভাবে অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে সপ্তাহে প্রায় 16 ঘন্টা টিচারদের সান্নিধ্যে আসা যায়, এবং সেটারই কিন্তু মেকানিজম রাইস আগামী দিনে তৈরি করছে, এ ব্যাপারে কোনো সংশয় নেই। স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়াশোনাটা, এই যে আমরা বলছি অনলাইন ব্লেন্ডেড এডুকেশন, তার একটা ভূমিকা, তার একটা প্রেক্ষাপট, তার একটা ডাইমেনশন একদিকে। আরেকটা ডাইমেনশন হচ্ছে কম্পিটিটিভ এক্সামস। কম্পিটিটিভ এক্সামস শুধু অনলাইনের মধ্যে দিয়ে
ইনফরমেশন ট্রান্সফর্ম করলে চলবে না, কিন্তু অনলাইনের মধ্যে দিয়ে স্টাডি মেটেরিয়াল, পিডিএফ সমস্ত ফাইল পাঠাতে হবে। আবার সঙ্গে এটাও করতে হবে যে সেই পিডিএফ এবং টিচারদের নোট, টিচারদের বিভিন্ন টেকনিক শেখার পর সেটা কতটুকু রপ্ত করা গেল এবং কত ঘন্টার মধ্যে সেটা আমি এক্সেলেন্ট 95%, 97% স্কোর করতে পারি নাকি, সেটা যদি ব্যাক ক্যালকুলেশন করে ব্যাক অফিসে বারবার যদি আমরা ক্যালকুলেট না করি, তাহলে কিন্তু কখনোই আমরা সেই 15 লক্ষ ছেলেমেয়ের মধ্যে 1000 ছেলেমেয়ে কিন্তু পৌঁছতে পারবো না। তাই এটা খুব খেয়াল রাখা দরকার যে নতুন প্রসেসে, এবং এ ব্যাপারে কোনো সংশয় নাই, দীর্ঘদিন রাইসে অনেকেই বলেছেন যে ডিস্টেন্স এডুকেশনের মধ্যে দিয়ে রাইস কেন পড়ায় না, সারা ভারতবর্ষ থেকে রিকোয়েস্ট এসছে। তারপরে এসছে অনলাইনের মধ্যে দিয়ে কেন কি হচ্ছে পড়াচ্ছেন না। কিন্তু আমরা আমাদের এই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে লাস্ট 3 মাসে অনেকটা আমরা সফল হয়েছি যে অফলাইন এবং অনলাইন দুটোকে যদি ব্লেন্ডেড করা যায়, তাহলে যে ইকোসিস্টেমের কথা বলছি, যে ক্যাপাসিটি বিল্ড আপের কথা বলছি, সেটা কিন্তু আমাদের এই পদ্ধতির মধ্যে দিয়ে ডেভেলপ করা সম্ভব। আমি বলি এই স্ট্যাটিস্টিক্স গুলো ছেলেমেয়েদের বারবার বোঝা উচিত। কিন্তু কয়েকজনের মনে হতে পারে যে কেন আমরা একই কথা বারবার বলি। সারা ভারতবর্ষে যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় তার প্রায় 90% পরীক্ষাতেই দেখা যায় 70% কোশ্চেন আসে হচ্ছে মাধ্যমিক লেভেল, আর 10 to 15% কোশ্চেন আসে হায়ার সেকেন্ডারি লেভেলে, আর 10 to 15% কোশ্চেন আসে আন্ডার গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি লেভেলে। ভারতবর্ষের যে কোনো পরীক্ষায় একটি ছেলে মেয়ে যদি 70% থেকে 75% ভালো শুদ্ধ করে লিখতে পারে, টিক মারতে পারে, সে কিন্তু ওই পরীক্ষাতে চান্স পাবেই। তাহলে কেন প্রশ্ন আসছে বারবার যে আন্ডার গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরও আমরা মাধ্যমিক লেভেলের কোশ্চেন গুলোর 75% যেখানে অ্যান্সার করলে পরেই একটা সরকারি চাকরি পরীক্ষায় পাস করা যেতে পারে, সেখানে কেন পাস করতে পারছি না? একটাই কারণ, আমরা যখন পরীক্ষায় ছোটবেলা থেকে পরীক্ষা দিতে যাই, ফিজিক্স পরীক্ষার দিন শুধু ফিজিক্স মাথার মধ্যে নিয়েই যাই, অঙ্ক পরীক্ষার আগের দিন শুধু অঙ্কের ইকুয়েশন গুলো মাথায় নিয়ে যাই, কেমিস্ট্রি পরীক্ষার আগের দিন শুধুমাত্র কেমিস্ট্রির ইনফরমেশন নিয়ে যাই। কিন্তু এই প্রথম কম্পিটিটিভ পরীক্ষায় বসে আমরা লক্ষ্য করি কম্পিটিটিভ এক্সামসে যে একসাথে প্রায় 20টা সাবজেক্ট, যার মধ্যে ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, পল সায়েন্স রয়েছে, কনস্টিটিউশন রয়েছে, ইংলিশ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, জিকে রয়েছে, এইরকম ভাবে প্রায় 20টা সাবজেক্টের ইনফরমেশন নিয়ে আমাদের পরীক্ষায় বসতে হয়। এই যে প্রচন্ড প্র্যাকটিস সিস্টেম, এই প্র্যাকটিস সিস্টেম পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যতদিন না অভ্যস্ত হবে এবং এটাই একমাত্র পথ হিসেবে ভাববে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা অনেক ইন্টেলিজেন্ট হওয়া সত্ত্বেও সর্বভারতীয় পরীক্ষায় কিন্তু বিহার, উত্তরপ্রদেশ বা সাউথ ইন্ডিয়ান ছেলেমেয়েদের মতো সাকসেসফুল হতে পারবো না। এ ব্যাপারে কোনো সংশয় নেই। আমাদের চিন্তাশীল মন আছে, আমাদের ভীষণভাবে আবেগ রয়েছে, আমাদের উচ্চাসা রয়েছে, কিন্তু তার জন্য যে পরিশ্রমটা দরকার, তার জন্য যে প্রতিদিন 16 ঘন্টা ভীষণভাবে প্র্যাকটিস করা দরকার, এটা কিন্তু এখনো আমরা আয়ত্ত করতে পারিনি। আর যারা আয়ত্ত করতে পারে না, তারাই বিভিন্ন রকমের এক্সকিউজ আনে, এবং যারা এই ধরনের মানসিকতার সাথে খাপ খায় না, তারাই বলে যে কম্পিটিটিভ এক্সামসে এইভাবে সাফল্য সম্ভব নয়। কিন্তু দীর্ঘ 35 বছরে, কারণ আজকে ওয়েবিনারে যারা আপনারা আছেন তাদের মধ্যে কয়েকজন হয়তো রাইসে ভর্তি হবেন, কয়েকজন রাইসে ভর্তি হবেন না, নিজেরাই হয়তো চেষ্টা করে প্রিপারেশন নেবেন। কিন্তু একটা জিনিস বুঝে রাখবেন, আজকে যে কথাটা আমি বলবো, যে প্রতিদিন যদি 12 থেকে 14 ঘন্টা প্র্যাকটিস না করা যায় 1 থেকে 1.5 বছর, তাহলে আপনার সাফল্যের যে পরিসংখ্যান, সাফল্যের যে সুযোগ বা যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু অনেক পরিমাণে কমে যাবে। কিন্তু তাই আমরা ফার্স্ট ক্লাস পাই, আমরা ফার্স্ট ক্লাস পাস্ট হই, 90% পাই, 80% পাই। একটু আগে আমি বলছিলাম যে আমরা দেখেছি যে যারা ভীষণ ট্যালেন্টেড, যারা সরকারি চাকরি পরীক্ষায় অনেক ক্ষেত্রে সফল হয় না, কিন্তু যারা মিড লেভেলের ছাত্রছাত্রী তারা সফল হয়। কারণ একটা, তারা সবসময় ভাবে যে আমি তো মধ্য মেধার ছেলে মেয়ে, তাই আমাকে ভীষণ ভাবে পড়াশোনা করতে হবে। সে কিন্তু 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করে। কিন্তু যারা এই ফার্স্ট ক্লাস অনার্স বা ফার্স্ট সেকেন্ড, তাদের একটা অহমিকা জন্মায় যে আমার তো ফার্স্ট ক্লাস ফার্স্ট, তাহলে আমি কেন সরকারি চাকরি পাবো না। এই দুটোর প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা পশ্চিমবঙ্গের
ছেলে মেয়েদের ভাবতেই হবে, চিন্তা করতেই হবে, তাহলে কিন্তু আমরা ওই জায়গায় পৌঁছতে পারবো। তাই যে কটা জিনিস আমি বারবার বলতে চাইলাম, যে অনলাইন আর অফলাইন নতুন পদ্ধতিতে কম্পিটিটিভ এক্সামস এর পড়াশোনার সত্যি একটা সুযোগ এনে দিয়েছে। অফলাইন ক্লাসের মধ্যে যদি সপ্তাহে 3 দিন রাইসের মতো ইনস্টিটিউট ছেলে মেয়েদের অন্তত 10 থেকে 12 ঘন্টা এনগেজ রাখতে পারে, আর অনলাইনের মধ্যে দিয়ে যদি বাকি 3 দিন আবার বাড়িতেও তাদেরকে ফলো আপ করতে আরম্ভ করে টিচার্স এক্সপার্ট যারা রয়েছেন, তাহলে কিন্তু এই 6 দিন বা 7 দিন কন্টিনিউয়াস যে ধরনের গাইড থাকলে পরে, যে ধরনের প্রেশার থাকলে পরে পড়াশোনাটা হয়, সেটা কিন্তু একমাত্র সম্ভব হবে। তাই আমি বলি যে যারা এবছর পাস করেছেন, কম্পিটিটিভ গ্রাজুয়েশন দিয়েছেন, বা যারা পরীক্ষায় বসবেন, হয়তো কোভিড-19 এর জন্য পরীক্ষাগুলো হয়তো একটু পিছিয়ে যাবে, হয়তো কোনো কারণে পরীক্ষার রিক্রুটমেন্ট পদ্ধতি হয়তো একটু পরিবর্তন হবে, কিন্তু আলটিমেটলি আপনাকে কম্পিটিটিভ এক্সামস এর পড়াশোনার জন্য তৈরি হতেই হবে। কারণ কম্পিটিটিভ এক্সামস কি টেস্ট করে? কম্পিটিটিভ এক্সাম টেস্ট করে যে অ্যানালিটিক্যাল মাইন্ড, কম্পিটিটিভ এক্সাম টেস্ট করে কি তার মধ্যে থটস, তার মধ্যে চিন্তা করার যে ভাবনা, সেগুলো টেস্ট করে। এই যে নতুন যে এডুকেশন পলিসি তৈরি হয়েছে, আজকে হয়তো অনেকেই মোদির বক্তৃতা শুনেছেন। মোদির বক্তৃতা কিন্তু এই বলা হচ্ছে যে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে পড়াশোনাটা করে আসছি, আর কর্মের ক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের জন্য যে পরীক্ষাটা নেই, সেই পরীক্ষার যে ইমপ্লিমেন্টেশন ডাইমেনশন আর স্কুল কলেজের যে পড়াশোনাটা, দুটো ডাইমেনশনে অনেক তফাৎ রয়েছে। সেই জন্য বলেছে যে হোয়াট টু থিঙ্ক, কি চিন্তা সেটা বড় ব্যাপার নয়, হাউ ইউ উইল থিঙ্ক, এইটাই হচ্ছে আগামী দিনের এডুকেশন সিস্টেমে আনতে চান বলেই আমাদের এই ধরনের একটা হিউজ রিফর্মেশন অফ এডুকেশন সিস্টেমে সম্ভব হলো। কিন্তু তাই সবাইকে ভাবতে হবে, হয়তো আমাদের অনেক রকমের কনস্ট্যান্ট আসবে, অনেক রকমের প্রশ্ন আসবে, যে প্রশ্নের অ্যান্সার আপনাকে খুঁজে বার করতে হবে। কিন্তু আমরা বুঝি সাকসেস এবং সাফল্য ছাড়া এর বাইরে আর কিছু আমরা বুঝি না, এবং সেটা কিভাবে আমরা এগোবো সেটা কিন্তু ভীষণভাবে আমরা প্ল্যানিং করতে আরম্ভ করেছি। এই প্রায় 4 মাস ধরে রাইসের কয়েক হাজার ছেলে মেয়ে অনলাইনে পড়াশোনা করেছে। আমি জানি যে ভারতবর্ষের অনলাইনের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, 4G কানেকশন নিয়ে, ইন্টারনেট কানেকশন নিয়ে, মোবাইল ফোনের অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তবু আমি বলবো যে জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না, যে জিনিসগুলোকে আমাকে গ্রহণ করতেই হবে, সেটা শারীরিক শক্তি প্রয়োগের মধ্যে দিয়ে বা কিছুতেই বুঝবো না এইরকম মানসিকতায় এগুলো কিন্তু চলবে না। কেন আগামী দিনে যে কোনো ছেলে মেয়েকে অফকোর্স কি হচ্ছে, তার একটা ভালো অ্যান্ড্রয়েড ফোনের দরকার, অনলাইনে পড়াশোনা করতে হবে, কম্পিউটারে পড়াশোনা করতে হবে, এবং টিচিং গাইডটাও শুধুমাত্র অফলাইনের মধ্যে দিয়ে সম্ভব না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অনেক স্কুল কলেজ বিশ্বাস করতে আরম্ভ করেছে যে একটা টিচার যখন 60 জন স্টুডেন্টকে পড়াতেন, তখন 60 জন স্টুডেন্টের ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে মেজার করা যেত না। এখন কিন্তু অনলাইনে যদি আমি ক্লাস নিই, নেবার সাথে সাথে যদি আপনাদের 60 জনকে একটা প্রবলেম দিয়ে বলি যে সলভ ইট, উইদিন 2 to 3 সেকেন্ড রেজাল্ট বেরিয়ে, আবার আমরাও বলে দিতে পারবো যে এই 60 জনের মধ্যে 40% এর ভেরি পাওয়ারফুল, 40% হচ্ছে উইক, এন্ড 20% এর কিভাবে রিকভার হবে তার একটা প্ল্যানিং করা যাবে। এই যে সুযোগগুলো আমাদের এনে দিয়েছে, আমার মনে হচ্ছে যে এটা কিন্তু আগামী দিনের ছেলে মেয়েদের ভীষণভাবে এগোতে সাহায্য করবে। রাইসের অনলাইনে অফলাইনে যখন কোর্স হতো, আমাদের প্রচুর টিচাররা ইনভলভ থাকতো, তো সেখানে ইনফ্রাস্ট্রাকচারের একটা কস্ট ছিল। সেই জন্য আমরা দেখেছি যে প্রচুর কস্ট বা প্রচুর ফিস দিয়ে ছেলেমেয়েদের করতে হতো। আগামী দিনে হয়তো আমরা দেখবো যে অনেক বেশি স্ট্রিনজেন্ট হয়েছে, অনেক বেশি মনিটরিং পদ্ধতির মধ্যে দিয়ে টেকনোলজিকে যদি আমরা ব্যবহার করতে পারি, সেটা অনেকের কাছেই সহজলভ্য হবে সেই কোর্সটা করার ক্ষেত্রে, এবং সেই ধনী দরিদ্র আপামর ছেলেমেয়েরা এই সাহায্য নিতে পারবে। কিন্তু যেটা পরিবর্তন করা যাবে না, আমি আবার বলছি, সেই ইকোসিস্টেম তৈরি করতে হবে যেখানে বাড়ির বন্ধু বান্ধবদের প্রায় 5 জন 7 জনকে নিয়ে আমি সারাদিন গল্প করলাম, মোবাইলে ফোন করলাম, আবার ফেসবুক করলাম, আবার হোয়াটসঅ্যাপ করলাম, আবার আমি ভাবছি যে কম্পিটিটিভ এক্সামস এর জন্য পড়াশোনা করে চাকরি পাবো, সেটা কিন্তু কখনো সম্ভব হবে না। কিন্তু ওটা ভাবতেই হবে একা নীরবে গ্রুপ স্টাডির মধ্যে দিয়ে প্রতিদিন কিভাবে 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করা যায়, এই পরিবেশ কিন্তু আমাদের তৈরি করতেই হবে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের নিয়ে ভাবতেই হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য
সেই সাফল্য আমাদের ধরা দেবে এবং আরো বেশি করে সম্ভব। তাই এই সময়ের মধ্যে আমরা নতুন নতুন যে টিচাররা আসছেন রাইসে, টেকনোলজিতে তারা স্যাভি নাকি, টেকনোলজির মধ্যে দিয়ে তারা ঠিকমতো বোঝাতে পারেন নাকি, তাদের সাবজেক্টের ডেপথ আছে নাকি, সমানে কিন্তু আমাদের ট্রেনিং চলছে। তাই আগামী দিনের আমাদের যেমন ছেলেমেয়েদের পড়াশোনা করানো যেমন চ্যালেঞ্জ, আবার ছেলেমেয়েদেরও পড়াশোনা করাটাও তাদের কাছে একটা চ্যালেঞ্জ। কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে 4 মাস আগে আমাদের টিচাররা যে স্কিলে পড়াশোনা করাতেন তার থেকে অনেক বেশি বেটার, অনেক বেশি ডেভেলপ করতে পেরেছে। আবার যেসব ছেলেমেয়েরা প্রথম 15 দিন বা 1 মাস কোনোভাবেই অনলাইনে ক্লাস করবো না গো ধরেছিলেন, অথচ যেসব ছেলেমেয়েরা এই টেকনোলজির সাথে অ্যাডাপ্ট হতে হতে 4 মাসে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তাই আমি বলবো যে আগামী দিনে এই পদ্ধতিতে আমাদের পড়াশোনা করতেই হবে আর এইভাবে আমাদের এগোতে হবে। তাই আমি বলবো যে এই যে পদ্ধতি নিশ্চয়ই আমরা পত্র পত্রিকায় ম্যাগাজিনে পড়ছি, অনলাইন অফলাইন, কম্পিটিটিভ এক্সামস এর প্রফেশনাল পড়াশোনার যে ট্রান্সফরমেশন হলো তার সাথে খাপ খাওয়ানো এবং রাইসের যে নতুন পরিকল্পনা, নতুন ভাবনা, তার সাথে আপনারা যদি অ্যাডাপ্ট করতে পারেন তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে আরো অনেক ভালো ছেলে মেয়ে রেজাল্ট করবে। এবং আমরা দেখেছেন হয়তো কিছুদিনের মধ্যেই আমাদের বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট হচ্ছে। এই সময়ের মধ্যে গত প্রায় 4 মাসে অনেক রেজাল্ট বেরিয়েছে এবং অনলাইনের মধ্যে দিয়ে আমরা প্রায় 1200 ছেলে মেয়েকে শুধু ইন্টারভিউ ক্লাস নিয়েছি যারা পরীক্ষায় পাস করেছে, অথচ ইন্টারভিউর মধ্যে দিয়ে তারা আবার কিছু ফাইনাল পরীক্ষার জন্য উত্তীর্ণ হচ্ছে। তাই এগুলো কনস্ট্যান্ট থাকবেই। আসুন আমরা গঠনমূলক আলোচনা করি, ডিস্ট্রাকটিভ আলোচনা, শ্লেষবোধক আলোচনা, একজনকে কিভাবে নিচু করা যায়, একজনকে কিভাবে আঘাত করা যায়, এই পদ্ধতিতে পশ্চিমবঙ্গের ছেলেমেয়ের এডুকেশন সিস্টেম ডেভেলপ হবে না। বরঞ্চ এসে কনস্ট্রাকটিভ আলোচনা করি, কনস্ট্রাকটিভ ভাবনার মধ্যে নিজেদের ডেভেলপ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে এগোতে পারবো। তাই আমি আশা রাখি যে এই যে নতুন পদ্ধতি, নতুন ভাবনার মধ্যে দিয়ে কিভাবে আমরা এগোবো তার প্ল্যানিং রাইসের যারা রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, তারা বলছেন, তারা কথা বলছেন, আবার আমরাও কিছু কথা বলছি। ছেলে মেয়েদের যে ধরনের বিভিন্ন রকমের প্রশ্ন আসবে সেই প্রশ্ন ক্লিয়ার করতে হবে। কিন্তু এগুলো হচ্ছে মিশন, ভিশন প্রথমে, দেন মিশন, দেন ইমপ্লিমেন্ট, এন্ড দেন হচ্ছে সাকসেস। এই সাকসেসটা কিন্তু সত্যিই কঠিন অনলাইন অফলাইন পদ্ধতির মধ্যে দিয়েও। সেই আমি আশা রাখি আগামী দিনে রাইসের ছেলেমেয়েরা সাথে সাথে আবার নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা রয়েছেন তারা এই নতুন পদ্ধতি পড়াশোনার মধ্যে দিয়ে নিজেকে তৈরি করবেন এবং আগামী দিনে সাফল্যের দোরগোড়ায় পৌঁছবেন। ধন্যবাদ। সৌম্য, তুমি আনমিউট করো। সৌম্য। স্যার অনেক ধন্যবাদ আপনার আজকের বক্তব্যের জন্য, আজকের টপিকের উপর। এবার পরবর্তী পর্যায়ে যেখানে আমরা আপনার কাছে কিছু প্রশ্ন রাখবো, আপনার থেকে কিছু পরামর্শ চাইবো এবং আমাদের পার্টিসিপেন্টসরাও তাতে অংশগ্রহণ করবেন। প্রথমে আমি কিছু প্রশ্ন আপনাকে করতে চাই পার্টিসিপেন্টসদের প্রশ্ন নেওয়ার আগে। যে প্রতিষ্ঠান হিসেবে রাইস সবসময় ক্লাসরুম ট্রেনিং এ বিশ্বাস করে এসেছে এবং গত 35 বছরে যে 2.5 লক্ষেরও বেশি সাফল্য সেটা সম্ভব হয়েছে এই ক্লাসরুম ট্রেনিং এর ফর্মুলার মাধ্যমেই। সেই জায়গা থেকে উন্নত প্রযুক্তির মেলবন্ধনে যে ব্লেন্ডেড লার্নিং এর কথা আমরা শুনছি, আপনি যেটা বলছিলেন ব্লেন্ডেড লার্নিং, এটা একটা প্যারাডাইম শিফট, একটা দৃষ্টান্ত পশ্চিমবঙ্গের এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে। তো এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রূপান্তর, এখানে ইনস্টিটিউটের প্রধান হিসাবে আপনার কি অভিজ্ঞতা এবং শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের কি ভূমিকা এক্ষেত্রে? এ ব্যাপারে কোনো সংশয় নেই, কোভিড-19 এই সংক্রামক রোগ আমাদের অনেক কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আমি আজকে আমার আলোচনাতেও বলেছি যে কিভাবে নলেজ ট্রান্সফরমেশন হবে, কিভাবে ক্যাপাসিটি বিল্ড আপ হবে, তার মেকানিজমের কিন্তু কোনো পরিবর্তন নেই। আর সেই সাথে কম্পিটিটিভ এক্সামসে চান্স পেতে গেলে কিভাবে 12 ঘন্টা বা 14 ঘন্টা প্র্যাকটিস করতে হয়, কোভিড-19 কিন্তু সেই পরিস্থিতি কোনো চেঞ্জ করতে পারবে না। যেটা আমাদের প্লাস পয়েন্ট হয়েছে যে অনেক আগে থেকে যখন আমরা ভাবতাম যে ছেলেমেয়েরা কোশ্চেন ব্যাংকের উপর পরীক্ষা দেবে, ছেলেমেয়েরা অনলাইনে পরীক্ষা দেবে, সবসময় আমরা দেখেছি ভারতীয় জেনারেশন সবসময় অফলাইনে পরীক্ষা, অনলাইনকে অ্যাভয়েড করার একটা প্রবণতা ছিল। কোভিড-19 আমাদের কাছে একটা আশীর্বাদ। মোস্ট অফ দা ইন্ডিয়ান জেনারেশনকে
অনলাইন পড়াশোনার একটা মানসিকতা তৈরি করে দিয়েছে, একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। সেইখানে রাইসের এই অনলাইনে ট্রান্সফরমেশন আমাদের আরো স্ট্রিংজেন্ট হতে ছেলেমেয়েদের প্রতিদিন মনিটরিং করা এবং ক্যাপাসিটি বিল্ড আপে সাহায্য করবে। সেই জন্যই আমি বলবো যে এই মানসিকতাকে যদি কাজে লাগাতে পারি, এই পরিবেশকে যদি কাজে লাগাতে পারি, রাইস যেটা বারবার বলে এসছে যে 7 days in a week একটা ছেলে মেয়েকে 12 ঘন্টা পড়তে হবে, টিচার ফলো করতে হবে, তার পড়াশোনা 2 ঘন্টা করার পরই তার ক্যাপাসিটি বিল্ড আপ হলো কি তার একটা টেস্ট করতে হবে। এই পরিবেশটা আমরা কাজে লাগাবো। সেই জন্যই আমাদের এইরকম চিন্তা ভাবনা এবং নতুন একটা ওপেনিং। স্যার, এই পরিবর্তনের কথা আপনি বলছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো পরিবর্তন যখন আসে, চেঞ্জ আসে, তখন তার অ্যাকসেপ্টেন্স এবং তার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সেই অ্যাডাপ্টেবিলিটি যেটা তৈরি করতে হয়, তার জন্য মানসিকতার পরিবর্তন অবশ্যই দরকার। এই যে ব্লেন্ডেড লার্নিং মডেল এবং সারা পৃথিবীতে খুবই বিখ্যাত ব্লেন্ডেড লার্নিং মডেল, এবং ব্লেন্ডেড লার্নিং মডেলের যে সুবিধাগুলি, সেই সুবিধাগুলি নিয়ে নিজের প্রস্তুতিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং আলটিমেটলি সাফল্যের দিকে এগিয়ে যাওয়া, সাফল্য পাওয়া, এই পদ্ধতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ছাত্রছাত্রীদের কি কি মানসিক এবং অভ্যাসগত পরিবর্তন প্রয়োজন বলে আপনার মনে হয়? আমি শুধু সিম্পল বলতে চাই, ভারতবর্ষে যখন মোবাইল এসছে কেউ কাউকে বলতে হয়নি যে মোবাইল ইউজ করুন। সে যে যার মতো তার পছন্দ মতো স্পিয়ারে গিয়ে মোবাইল ইউজ করতে আরম্ভ করেছে। মার্কেটে দেখতে পেয়েছি যারা ফিশার্সম্যান তারা মোবাইলে হোয়াটসঅ্যাপে আজকে তার কাছে কি মাছ অ্যাভেলেবল সেই জন্য মোবাইল ইউজ করেছে। আমরা দেখেছি আমাদের ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমের ইউটিউবে জিনিস জানার জন্য তারা রাতের পর রাত জাগতে আরম্ভ করেছে, ভোরবেলায় উঠতে আরম্ভ করেছে। ঠিক সেই রকম ভাবে যদি আমরা অনলাইন কোচিং এবং অফলাইন কোচিং এর মধ্যে দিয়ে আরো প্রচুর পরিমাণ ছেলে মেয়েকে সাকসেস করাতে পারি এবং ছেলে মেয়ে যখন সাকসেস হবে সেটাই কিন্তু প্রকৃষ্ট দৃষ্টান্ত হবে এই ধরনের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। তখন ছেলে মেয়েদের আমাদের বলতে হবে না উই আর দ্য প্ল্যানার্স, আমরা জানি যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মন্দ হবে। আজ থেকে 35 বছর আগে যখন রাইস আরম্ভ হয়েছিল তখন আমরা বুঝেছিলাম যে একটা সরকারি চাকরি পাওয়ার জন্য একটা প্রতিষ্ঠান দরকার, ভারতবর্ষে প্রথম আমরা ভেবেছিলাম। তা আজও আমরা সেটাকে যদি ভেবে নতুন নতুন প্ল্যান করি আর সেই ছেলেমেয়েরা অ্যাডাপ্ট করবে, তখনই যদি আমরা সাকসেস স্টোরি তৈরি করতে পারি। অনলাইন অফলাইন এই পদ্ধতির মধ্যে দিয়ে যদি আমরা সাকসেস রেট বাড়াতে পারি নেক্সট 6 মাস বা 1 বছরের মধ্যে, এবং ছেলেমেয়েরা যেটা চায় যে এই মুহূর্তে যদি আমার একটা অসুবিধা হয় কে আমাকে সাহায্য করবে, পাশে একজন টিচারকে অনলাইনে পাওয়া যাচ্ছে। আমি যদি এখনই পরীক্ষা দিই আমি 10 মিনিট পরে জানতে পারবো আমার রেজাল্ট কি হলো। আমি জানতে পারবো 10 মিনিট পরে আমি হিস্ট্রিতে উইক না জিওগ্রাফিতে উইক, না জিওগ্রাফি কোন চ্যাপ্টারে উইক। তখন কিন্তু আস্তে আস্তে তারা গেছে এই অনলাইনটাকে ঠিক সেই রকম ফিশারম্যান কমন পিপলের মতো মোবাইলকে অ্যাকসেপ্ট করেছে, এটাও অ্যাকসেপ্ট করবে। চ্যালেঞ্জ সেটা আমাদের কাছে যে কত ভালোভাবে ছেলেমেয়েদের কাছে পৌঁছে দেওয়া যায়। সরকারি চাকরির অনেক পরীক্ষায়, বিশেষত কেন্দ্র সরকারের বেশ কিছু পরীক্ষা, যেমন ব্যাংকের পরীক্ষাগুলি, রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা বেশ কয়েক বছর ধরেই অনলাইন প্ল্যাটফর্মে নেওয়া হয়। তাৎপর্যপূর্ণভাবে খুব সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের বিজ্ঞপ্তি জারি করেছে যে WBCS 2018 এর গ্রুপ সি এর যে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ এই কোভিড-19 উদ্ভূত মহামারী পরিস্থিতিতে কিছুদিনের জন্য ডিলেড হয়েছে, তারা সেই ইন্টারভিউ অনলাইনে কন্ডাক্ট করছেন। তো এইটাকে আপনি কি হিসেবে দেখবেন? এটার কতটা তাৎপর্যপূর্ণ বলে আপনার মনে হয়? তাৎপর্যপূর্ণ দুটো অ্যাঙ্গেল থেকে। সবথেকে ভালো দিক হচ্ছে ছেলে মেয়েদের এই কোভিড-19 এর জন্য চাকরি পেলাম না অথবা আমি পাস করে বসে আছি, ইন্টারভিউ দিতে পারছি না, সেই বেদনা থেকে, সেই পেইন থেকে তারা মুক্তি পেয়েছে, নাম্বার 1। নাম্বার 2, সারা পৃথিবীতে আমরা যদি দেখি হায়ার ম্যানেজমেন্টে যখন কোনো হয়, অ্যাপয়েন্টমেন্ট হয়, তখন কিন্তু দেখা যায় যে তাদের চেয়ারম্যানরা কেউ ইউরোপে, কানাডায়, কেউ সুইজারল্যান্ডে এবং কেউ ভারতবর্ষে থাকে, কিন্তু তাদের ক্ষেত্রে এই ইন্টারভিউ অনলাইনের মধ্যে দিয়েই হয়। তাই এটা নতুন কিছু নয়, হয়তো এখন কমন স্তরে আমরা নামিয়ে এনেছি যে WBCSC গ্রুপেও আমাদের এইরকম ভাবে গেছে ইন্টারভিউ নেওয়া যাবে। এবং আমার মনে হয় তাতে ইন্টারভিউ যারা দেবেন তারা অন্তত ইন্টারভিউ দেওয়ার সময় সামনে 5 জন বাঘ বসে আছেন, এই মানসিক যে চাপ, সেই চাপ থেকে মুক্ত হয়ে অনেক সরল সাদাসিধে ভাবে
অনেক ভালো পারফরমেন্স করতে হবে ইন্টারভিউ, and that is the achievement of the new system. পরিস্থিতিতে যদি চাকরি ক্ষেত্রের দিকে আমরা তাকাই, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি ক্ষেত্রে প্রায় 15 কোটিরও বেশি মানুষ এই সময় কিন্তু কাজ হারিয়েছেন। ইন কন্ট্রারি যদি দেখি, সরকারি চাকরির ক্ষেত্রে কাজ হারানোর সম্ভবত কোনো সময়ই ছিল না, খুব স্বাভাবিকভাবে এখনো নেই, এবং সরকারি কর্মীরা ব্যস্ত রয়েছেন কিভাবে পরিষেবা পৌঁছে দেওয়া যায় মানুষের কাছে সেই কাজে। একই রকম ভাবে কমিশন গুলো, যারা কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগকারী সংস্থা, সেটা স্টাফ সিলেকশন কমিশন হতে পারে, পাবলিক সার্ভিস কমিশন হতে পারে, আইবিপিএস হতে পারে, রেল হতে পারে, তারা কিন্তু তাদের পরীক্ষা পদ্ধতি অব্যাহত রয়েছে, নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে, এবং আপনি যেমনটা বলছিলেন যে একের পর এক পরীক্ষার ফলাফল বেরিয়েছে, নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে, ইন্টারভিউ এর জন্য নোটিফিকেশন বেরিয়েছে। এখানে কি এটা কি প্রমাণ করে যে সরকারি চাকরির ক্ষেত্রটা ভবিষ্যতে আরো সম্ভাবনাময় হতে চলেছে? এ ব্যাপারে কোনো সংশয় নেই যে আজকে বলে নয়, 2009-10 সালেও যখন আর্থিক একটা টানাপোড়েন হয়েছিল, সারা পৃথিবীতে কর্পোরেট হাউসের অনেকের চাকরি চলে গেছিল, কিন্তু গভর্নমেন্ট চাকরি একজনের যায়নি। এবারও তাই দেখা গেছে। তাই হয়তো কম্পিটিশন বাড়বে, এবং তাতে গিয়ে আমরা লক্ষ্য করব যে প্রচুর ছেলে মেয়ে আবার হচ্ছে এইসব পরীক্ষায় আসবে, যদিও তাদের আরো বেশি কম্পিটিশন করতে হবে, আরো বেশি প্রস্তুতি নিতে হবে। ছেলে মেয়েদের মনে কিন্তু একটা পরিবর্তন আসবে, এ ব্যাপারে কোনো সংশয় নেই, এবং তারা আরো বেশি সরকারি চাকরির পেছনে ছুটবে। স্যার অনেক ধন্যবাদ। আমরা এবার আসবো যে একদম পার্টিসিপেন্ট যারা প্রায় 200 জন পার্টিসিপেন্টস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের থেকে আমরা প্রশ্ন ইনভাইট করব। আই উইল রিকোয়েস্ট দ্য হোস্ট টু ওপেন দ্য চ্যাট বক্স প্লিজ। The chat box is now open. আমি পার্টিসিপেন্টসদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা চ্যাট বক্সের মাধ্যমে আপনাদের প্রশ্ন আমাদের সামনে তুলে ধরতে পারেন। কোনো পরামর্শ চাইলে আপনারা চ্যাট বক্সের মাধ্যমে চাইতে পারেন, আমরা সেটা তুলে ধরবো আজকের আলোচক প্রফেসর সৌমিত রায়ের কাছে। পার্টিসিপেন্টসদের কাছে রিকোয়েস্ট। স্যার শুভদীপ জানতে চাইছেন তিনি রাইসে ভর্তি হতে চান, তার জন্য কি করতে হবে? শ্রী মন্ডলেরও একই প্রশ্ন রয়েছে। এই প্রসঙ্গে বলবো, আপনি আমাদের ওয়েবসাইটে বা বিভিন্ন বিজ্ঞাপনে আমাদের যারা কাউন্সিলর রয়েছেন, কোর্স কাউন্সিলর রয়েছেন, তাদের ফোন নাম্বার অ্যাভেলেবেল, তাদের সাথে যোগাযোগ করুন, তারা নিশ্চয়ই গিয়ে আপনাকে পরামর্শ দেবে। এছাড়া অন্য কোনো বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের ওয়েবসাইট, রাইসের ওয়েবসাইট www.riceindia.org, www.riceindia.org। একজন লিখছেন শিবদাস ব্যানার্জি, বর্তমানে আমি হসপিটাল ম্যানেজমেন্টের ছাত্র। প্রশ্নটা ইনকমপ্লিট। শিবদাস ব্যানার্জি স্যার সম্ভবত উনি জানতে চাইছেন যে হসপিটাল ম্যানেজমেন্টের ছাত্র, পরবর্তীতে সরকারি চাকরির ক্ষেত্রে কি সম্ভাবনা তার কাছে থাকতে পারে? গ্রাজুয়েশন কোর্স কমপ্লিট করার পর যে কোনো সাবজেক্টেই গ্রাজুয়েশন কমপ্লিট করার পর সব সরকারি চাকরি পরীক্ষায় বসা যায়। নাম্বার টু, আমি দেখতে পাচ্ছি অনেকেই বলছেন যে 2 বছর কোর্স করার পরেও কোর্স কন্টিনিউ হয় নাকি। হ্যাঁ, রাইসে কিন্তু 2 বছর কোর্স কমপ্লিট করার পরেও যতদিন চাকরি না পাওয়া যাবে ততদিন কিন্তু পড়াশোনা করা যাবে। অনেকেই বলছেন যে WBCS পরীক্ষা জন্য অনলাইনে প্রস্তুতি নেওয়া সম্ভব নাকি। আমরা আশা রাখি যে আগামী 30 থেকে 40 দিনের মধ্যেই আমরা WBCS এর কোর্সও আমরা অনলাইনে নিয়ে আসবো, এবং অনলাইন কোর্সের ক্ষেত্রে কোর্স ফিজ আমাদের অফলাইন কোর্স ফিজের থেকে একটু কম হবে, তাতে আপনাদের সুবিধা হবে। স্যার অর্পিতা লিখছেন যে তিনি অলরেডি একটা চাকরি করছেন, সে চাকরি করতে করতে তার পক্ষে কিভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব? এটা খুবই ভালো হয়েছে। এখন অনলাইনের মধ্যে দিয়ে যদি টিচার পাওয়া যায় সন্ধ্যাবেলায়, বিকেল বেলা এবং রাত্রিবেলা, তাহলে যে কোনো সময় আমি প্রস্তুতি নিতে পারি, কিন্তু মনে জেদ দরকার। এবং কয়েকজনকে দেখতে পাচ্ছি যে বলছেন কনসেন্ট্রেশন কিভাবে বাড়াবো। কনসেন্ট্রেশন বাড়াবো মানে হচ্ছে মনে জেদ দরকার। আমি যে জায়গায় পৌঁছতে চাই সেই জায়গার ছবিটা দেখা দরকার, এবং সেই জায়গায় পৌঁছলে পরে আমার সমাজের ডিগনিটি কি হবে, আমার অবস্থান কি হবে, আমাকে মানুষ কি চোখে দেখবে। যত এক্সারসাইজ করব
তত আমার কনসেন্ট্রেশন এবং এনার্জি বাড়বে। আর এনার্জি যত বাড়বে তত কিন্তু আমি ফোকাসড হব, আমার স্ট্রেংথ বাড়বে। শুভদীপ প্রশ্ন করছেন যে উনি এবছর এইচএস কোয়ালিফাই করেছেন, এরপরে কি নিয়ে পড়লে ভবিষ্যতে সরকারি চাকরির ক্ষেত্রে তার সুবিধা হবে? আমি বলবো যে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়লে সুবিধা হবে, কারণ হচ্ছে আমি একটু আগে বলছিলাম যে সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম থেকে আসলে পরেই প্রতিটা ছেলে মেয়েকে 20টা সাবজেক্ট পড়তে হয়। সে তার স্ট্রিম থেকে 7 থেকে 8টা সাবজেক্ট পড়ে আসে, বাকি 13টা সাবজেক্ট বা 14টা সাবজেক্ট তাকে পড়তেই হবে। তবে সায়েন্স নিয়ে পড়লে পরে দেখা যায় যে হিস্ট্রি জিওগ্রাফি খুব সহজেই গ্রহণ করা যায় কেমিস্ট্রি ফিজিক্সের থেকে, সেটা একটা প্লাস পয়েন্ট। স্যার রানী সাহা প্রশ্ন করছেন, আমি এনসিসি ক্যাডেট, আমি পুলিশের জব করতে চাই, এক্ষেত্রে আমার কতটা সুযোগ থাকবে বা এর জন্য আমি কি করব? নিশ্চয়ই ইন্টারভিউয়ে এই ক্ষেত্রে কিছুটা হয়তো প্লাস পয়েন্ট বা কিছুটা নাম্বার পাওয়া যাবে, কিন্তু রিটেন পরীক্ষায় পাস করার জন্য যেভাবে জেনারেল কম্বাইন্ড কোর্সে প্রস্তুতি নেয় ছেলেমেয়েরা, ঠিক সেরকম ভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। সুমনা আঢ্য প্রশ্ন করছেন যে কোথা থেকে সরকারি চাকরি সম্পর্কে জানা যাবে। সেই প্রসঙ্গে আমি জানিয়ে রাখি যে আমাদের ওয়েবসাইট www.riseindia.org তে সমস্ত তথ্য আপডেটেড থাকে। এছাড়াও জীবিকা দিশারি রাইসের একটি ওয়েব পোর্টাল, সেখান থেকেও সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যেতে পারে। আপনি যোগাযোগ করতে পারেন রাইসের আপনার নিকটবর্তী সেন্টারে, সেখান থেকেও সমস্ত তথ্য পাওয়া যেতে পারে। আমি একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এবং সত্যি যারা আন্ডার গ্রাজুয়েট এই মুহূর্তে কমপ্লিট করেছেন, বাড়ির লোকেরা সমানেই বলবেন মাস্টার ডিগ্রি অন্তত করে রাখো, তারপরে তুমি কি হচ্ছে সরকারি চাকরি চেষ্টা করবে। আমি বলবো যে আমাদের কাছে ডিগ্রি এখন কিন্তু অর্নামেন্ট নয়, কারণ মানুষকে চাকরি পেতে হবে। ডাবল এম এ পিএইচডি, অথচ পিএইচডি করার পর আমি ক্যালকাটা কর্পোরেশনে ঝাড়ুদার পোস্টে অ্যাপ্লাই করছি, এরকম দেখাটা ঠিক নয়। কিন্তু তা আমি বলি যে যদি নিজের কনফিডেন্স থাকে এবং নিজের প্রতি ফোকাস থাকে, আমি যুদ্ধে জিতবো এই ভাবনা যদি থাকে, তাহলে বাড়ির লোকেরা যতই মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে বলুক না কেন, অন্তত সেই 2 বছর আপনি প্রফেশনাল বা সরকারি চাকরির জন্য পড়াশোনা করুন, জীবনে অনেক ভালো প্রতিষ্ঠিত হতে পারবে। স্যার একজন প্রশ্ন করছেন, যদিও তার নাম স্পষ্ট নয় এখানে, লিখছেন আমি ইংরেজিতে দুর্বল, আমি এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছি আফটার স্টাফ সিলেকশন কমিশন, আমি কি করে ইংরেজিতে ভালো ফল করতে পারি? এই প্রসঙ্গে বলবো যে প্রতিদিন আপনাদের ডেইলি যে নিউজ পেপার, ভীষণভাবে নিউজ পেপার পড়া দরকার, তার স্টক অফ ওয়ার্ড বাড়ানো দরকার, আর প্রতিদিন অন্তত 10টা লাইন লিখে আপনার কাছে যারা আছে তাদেরকে গ্রামাটিক্যাল এরারটাকে ঠিক করে নিন, এবং একটা নির্দিষ্ট পরামর্শ নিয়ে নির্দিষ্ট প্ল্যানিং এর মধ্যে দিয়ে এগুলো পরেই 2 বছরের মধ্যে এটা ডেভেলপ করা যায়। শ্রীধরা চন্দ্র প্রশ্ন করছেন, স্যার আমি গ্রাজুয়েশন করছি কিন্তু ভবিষ্যতে সরকারি চাকরি করতে চাই, বাড়ি থেকে বলছে মাস্টার ডিগ্রি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন করার জন্য, আমার প্রশ্ন হচ্ছে সরকারি চাকরির জন্য কি এমএ না করলেও হবে? না, আমি তো একটু আগেই বললাম যে বাড়ির লোকেরা তদানীন্তন কাল থেকে যেটা বলে এসছেন যে সবসময় মাস্টার ডিগ্রি করতে হবে, অনার্স নিয়ে পড়তে হবে। সিনারিও কমপ্লিটলি চেঞ্জ হয়েছে। কোনো সরকারি চাকরি মাস্টার ডিগ্রি থাকার ফলে আপনি প্রায়োরিটি পাবেন না। 15 লক্ষ ছেলে মেয়ের মধ্যে আপনাকে পরীক্ষায় বসতে হবে, সেখানে হায়ার সেকেন্ডারি পাসও থাকবে, সেখানে আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে মেয়েও থাকবে, আবার মাস্টার ডিগ্রিও থাকবে। তাই ওই ক্ষেত্রে আমার মনে হয় 2 বছর আগের থেকে পড়াশোনা করাটা অনেক ভালো। স্যার অনেকেই জানতে চাইছেন যে ভবিষ্যতে রাইসের যে অনলাইন প্রশিক্ষণ সেটা কি মাধ্যমে এগোবে এবং কিভাবে এগোবে? না, নিশ্চয়ই সেটা আমরা প্ল্যাটফর্ম যখন আমরা তৈরি করব, সেই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে এগোবে, এবং এই ব্যাপারে কোনো সংশয় নেই। রাইসের অনলাইনের যেটা স্পেশালিটি হবে, শুধুমাত্র আমরা ক্লাস প্রোভাইড করব না, আমরা ক্লাসের সাথে সাথে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করব। স্টাডি মেটেরিয়াল পড়ার জন্য আবার 2 ঘন্টা সময় দেব, 2 ঘন্টা পরে আবার পরীক্ষায় বসাবো, 2 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর আবার কি হচ্ছে 2 ঘন্টায় কতটা ভালো রেজাল্ট হলো সেটাও আমরা জানাবো। দ্যাট ইজ দ্য ইউনিকনেস অফ রাইস। অর্থাৎ আমি শুধুমাত্র পড়িয়ে গেলাম, পরে 2 বছর পরে আমি কতটুকু সাকসেস হলাম সেটা নয়, কিন্তু প্রথম উইক থেকে আমি বুঝতে পারবো ধাপে ধাপে আমার ডেভেলপমেন্ট কেমন হচ্ছে, ধাপে ধাপে আমার উন্নতি কেমন হচ্ছে। স্যার একজন প্রশ্ন করছেন যে রাইসের যে ডাব্লিউবিসিএস কোর্স, সেই ডাব্লিউবিসিএস কোর্স করলে কি ডাব্লিউবিসিএস এর সাথে সাথে অন্যান্য পরীক্ষার প্রশিক্ষণও কভার করবে? নিশ্চয়ই। ভারতবর্ষের বেশিরভাগ যে পরীক্ষাগুলো হয় তার প্রায় 70%
সিলেবাস একই রকম থাকে, তার ফলে অনেকগুলো পরীক্ষায় তুমি বসতে পারবে। একজন আমি দেখছিলাম যে ইংলিশ অনার্স নিয়ে পাস করেছে, সে কম্পিটিটিভ এক্সামসে বসতে চায়, তোমার কিন্তু ভীষণ প্লাস পয়েন্ট, কারণ ইংলিশ যদি ভালো তোমার কনফিডেন্সে থাকে, অন্যান্য সাবজেক্ট কিন্তু 8 থেকে 12 মাসের মধ্যে কন্ট্রোল করে তুমি সরকারি চাকরিতে ভালো রেজাল্ট করতে পারো। স্যার একজন লিখছেন গ্রাজুয়েশন করছেন, গ্রাজুয়েশনের সাথে সাথে কতক্ষণ সেলফ স্টাডি করলে সরকারি চাকরির পরীক্ষা কোয়ালিফাই করা সম্ভব? আমি ভীষণ প্রেফার করি যে গ্রাজুয়েশন কমপ্লিট করে বা কমপ্লিটের ফাইনাল ইয়ারে আরম্ভ করতে, কারণ দুটোকে পাশাপাশি রেখে করাটা কিন্তু সত্যিই কষ্টকর, কারণ এটা তো সাফল্যের ব্যাপার, তাই না? এটা তো স্পোকেন ইংলিশের মতো নয় আমি শিখলাম, এটা টাইপের মতো নয় যে আমি শিখলাম, আমাকে শিখতে হবে, আমাকে চাকরিতে জয়েন করতে হবে, তাহলেই বুঝলাম আমি সফল। সেই জন্য এই ডেসপারেট ভাবনায় একটাই মাইন্ডে থাকা উচিত। স্যার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রঞ্জু। ফিজিক্সের অপশনাল সাবজেক্ট ডাব্লিউবিসিএস এ পড়াই না, রাইস পড়ায় না, এবং ফিজিক্স নেওয়াটাও খুব রিস্কের ব্যাপার, কারণ ডাব্লিউবিসিএস পরীক্ষায় অপশনাল সাবজেক্ট এমন সাবজেক্টে নিতে হয় যে খুব ভালো মার্কস পেলে পরে আমি 75% পেতে পারি, আর খুব খারাপ হলে পরে 55% পাবোই। ফিজিক্স হয়তো তোমার সাবজেক্ট ছিল, সেটা ফিজিক্স নিয়ে দেখা যাবে ফিজিক্সের প্রবলেম যদি না পারো তাহলে 5ও পেতে পারো, আবার সব প্রবলেম পারলে পরে তুমি 90ও পেতে পারো। এরকম রিস্ক ফ্যাক্টর নিয়ে অপশনাল কখনো সিলেক্ট করা উচিত না। স্যার রঞ্জু প্রশ্ন করছেন যে উনি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 3বার কোয়ালিফাই করেও মেন কোয়ালিফাই করতে পারেননি, সেক্ষেত্রে আপনি যদি তাকে কোনো পরামর্শ দেন যে কিভাবে আপনি দিশা দেখাবেন, এক্স্যাক্টলি এভাবে জানতে চেয়েছেন। আমি বলবো যে প্রথম দিন থেকেই ভাবতে হবে আমি প্রিলি এবং মেইন দুটোর জন্য তৈরি হব, নাম্বার 1। নাম্বার 2, আমার হচ্ছে সেকেন্ড যে অপশনাল সাবজেক্ট আছে প্রথম দিন থেকে আরম্ভ করতে হবে। নাম্বার 3 হচ্ছে অবজেক্টিভ যেমন টিক মারবো, আবার ডেসক্রিপটিভ কোশ্চেন ও প্র্যাকটিস কিন্তু প্রথম দিন থেকেই করবো। এই 3টে জিনিস পাশাপাশি করলে পারে কিন্তু প্রিলি এবং মেইন একসাথে সাফল্য পাওয়া যাবে। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যে অপশনাল সাবজেক্ট গুলো না হয়, সাধারণত অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো খুব হাই স্কোরিং, এগুলোই আমাদের নামা উচিত। চশমায় নেগেটিভ পাওয়ার থাকলে পরে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের দেখতে হবে যে পরীক্ষার ইন্টারভিউর ক্ষেত্রে এই ধরনের প্রার্থীদের আলাদা কোটা থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে খুব রেস্ট্রিকশন থাকে, সেইগুলো ছেড়ে অনেক জায়গায় কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একজন প্রশ্ন করছিলেন যে ফরেস্ট সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণ রাইসে দেওয়া হয় কিনা, তাকে আমি রিকোয়েস্ট করবো যে আমাদের যে কোনো সেন্টারে, রাইসের যে কোনো সেন্টারে যোগাযোগ করার জন্য ফরেস্ট সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণের জন্য। আমি আরেকজনকে দেখছিলাম যে রাইসের স্টাডি মেটেরিয়াল পড়লে আমি সফল হব নাকি। নিশ্চয়ই তুমি সফল হতে পারো, কিন্তু যেটা আমি বারবার বলছিলাম যে এই যে স্টাডি মেটেরিয়াল, বই তো সবসময় বাজারে পাওয়া যায়, রাইসের যে বইগুলো পাওয়া যাবে তারও বেশ কিছু ইনফরমেশন তুমি বাজারে পাবে, কিন্তু এই স্টাডি মেটেরিয়ালের সাথে সাথে কিভাবে এক্সারসাইজ করতে হয়, কিভাবে ক্যাপাসিটি বিল্ড আপ করতে হয়, টিচারের ট্রেনিং কিভাবে নিতে হয়, এবং সেটাকে কিভাবে পরীক্ষায় ইমপ্লিমেন্ট করতে হয়, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমার পলিসি কি হবে, স্ট্র্যাটেজি কি হবে, এগুলো ভীষণভাবে জানা দরকার। কিন্তু তার জন্য একটু সাহায্য দরকার, এটাই একটু ফ্যাক্টর, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে ম্যাথমেটিক্স কমপ্লিট করে অনার্স, তার ক্ষেত্রে আর্টস এর 2-একটা সাবজেক্ট উইক মনে হয়, কিন্তু তারা ফরচুনেট হচ্ছে একটু পড়াশোনা করলে পারে কিন্তু 6 মাসের মধ্যে যারা পল সায়েন্স বা অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়েছে তাদের থেকে অনেক ভালো বুঝবে। কিন্তু তুমি এই শুধু ভাবনা ভেবে তুমি পড়ো, দেখবে 6 মাসের মধ্যে তুমি এক্সপার্ট হয়ে যাবে। স্যার হৃদয় হরণ দাস জানতে চাইছেন হিস্ট্রি অপশনাল পড়ানো হয় কিনা রাইসে? নিশ্চয়ই রাইসে পড়ানো। স্যার প্রদ্যুম্ন প্রশ্ন করছেন ডাব্লিউবিসিএস তো এখন ইউপিএসসি প্যাটার্নে কোয়েশ্চেন করে, তাহলে কি ইউপিএসসি স্টাইলে পড়াটা বেটার? ইউপিএসসি কোয়েশ্চেন পেপার সলভ করলে কি প্রিপারেশনের ক্ষেত্রে কোনো হেল্প হতে পারে? না, এখানে তোমার একটা স্পেশাল গাইড দরকার, কারণ ডাব্লিউবিসিএস ইউপিএসসি প্যাটার্ন করছে, কিন্তু সেটা ভীষণভাবে লোকাল ইনফরমেশন রিলেটেড হয়। এই যে লোকাল ইনফরমেশন কোনগুলো কানেক্টেড, সেগুলো যদি একটু গাইড না নাও তাহলে কিন্তু অসুবিধা হবে। না, আমাদের
অনলাইন ক্লাস রাইসে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে চলবে না, আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করছি। মিস্টার ব্যানার্জি এবং সৌম্য বলতে পারবি যে কবে তোমরা নতুন সিস্টেমে অনলাইন ক্লাস আরম্ভ করবে? কোনো খবর আছে সৌম্য? স্যার অলরেডি স্টুডেন্টদের কাছে আমরা কমিউনিকেশন পাঠিয়েছি এবং এই ধরনের এর জন্য আমাদের কিছু প্রি রিকুইজিট দরকার, স্টুডেন্ট ডিটেলস গুলো আমাদের কাছে যেগুলো থাকা দরকার সেগুলো চেয়েছি। প্রত্যেকটি স্টুডেন্টের কাছে এসএমএস এবং একটা লিংক গেছে সেই স্টুডেন্ট ডিটেলস আপডেট করার জন্য। এবং যেমনটা আপনি জানেন যে সমস্ত টিচারদের ট্রেনিং প্রায় শেষের দিকে, আমরা মাইক্রোসফটের যে অ্যাপ্লিকেশন, খুবই আপডেটেড অ্যাপ্লিকেশন, এবং যারা প্রশ্ন করছেন তাদের জানিয়ে রাখি যে এই অ্যাপ্লিকেশনের ফিচার্স এর মধ্যে রয়েছে একদম রোবাস্ট যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যেমনটা থাকে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, ডিজিটাইজ স্টাডি মেটেরিয়াল, সমস্ত ফিচার্স সেখানে অ্যাভেলেবেল। এবং রাইসের সব স্টুডেন্টের কাছেই এই মেসেজ পাঠিয়ে লিংক দেওয়া হয়েছে তাদের ডিটেলসটা আপডেট করার জন্য। সকলে সেই ডিটেলসটা প্লিজ আপডেট করুন। আমরা খুব শীঘ্রই এই যে অনলাইন ক্লাসেস আমাদের অনলাইন রোবাস্ট অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শুরু করার, সেটা শুরু করছি। যেমনটা স্যার ব্লেন্ডেড লার্নিং এর কথা বলছিলেন, সেই ব্লেন্ডেড লার্নিং এর ফর্মুলা মেনে। যারা কোর্সের ব্যাপারে এবং অ্যাডমিশনের ব্যাপারে জানতে চাইছেন তাদের বলবো একটি নাম্বার বিভিন্ন নাম্বার পেপার রাইসে পড়ানো হয় না, কারণ ইকোনমিক্স নিয়ে মাস্টার ডিগ্রি থাকে, তাহলে ডব্লিউবিসিএস এর অপশনাল হিসেবে নিয়ে বসতে পারে না। নিশ্চয়ই আপনার কোশ্চেনটা খুবই ভালো যে ইউপিএসসি বা ডব্লিউবিসিএস পরীক্ষায় কোশ্চেনের প্যাটার্নের পার্থক্যটা কত পার্সেন্ট? ইয়েস, এই ব্যাপারে কোনো সংশয় নেই, প্রায় 40%। হ্যাঁ নিশ্চয়ই, রাইসের যে সফট কপি গুলো রয়েছে এগুলো নিয়ে পড়তে অসুবিধা হচ্ছে হার্ড কপি না পাওয়ার ফলে। আমরা বুঝতে পারছি কোভিড-19 আমাদের অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে, তবে আমার মনে হয় যে নেক্সট 1 মাস 1.5 মাসের মধ্যেই আমরা কিন্তু বইয়ের আকারেও সফট কপিটা নিয়ে আসছি যাতে পড়াশোনা করতে পারা যায়, রাইট? আর আমরা সাহায্য করবো, আমরা ছেলেমেয়েদের তো অলরেডি সেন্টার আমাদের ওপেন হচ্ছে এবং আমরা সেখান থেকে কিছু কিছু স্টাডি মেটেরিয়াল দিতে আরম্ভ করেছি। এই প্রসঙ্গে জানাই অনেকেই কোর্সের সম্পর্কে জানতে চাইছেন, অ্যাডমিশনের সম্পর্কে জানতে চাইছেন, তাদের জানাই যে আমাদের সমস্ত সেন্টার ওপেন রয়েছে। রাইসের সবকটি সেন্টার পশ্চিমবঙ্গে ওপেন রয়েছে এবং সেখানে স্বাস্থ্যবিধি মেনেই সমস্ত প্রক্রিয়া চলছে। এবং ক্লাসরুম প্রিপারেশনের দরজা যেদিন থেকে খুলবে সেদিন থেকে আবার পুনরায় ক্লাসরুম প্রিপারেশন শুরু হবে। আপাতত অনলাইন মোডে এবং ব্লেন্ডেড লার্নিং এর মাধ্যমেই প্রিপারেশন চলছে। আমাদের চ্যাট বক্সে বেশ কয়েকটি নাম্বার আমাদের এক্সিকিউটিভরা দিয়েছেন আপনাদের যোগাযোগ করার জন্য। সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলতে পারেন কোর্সের ব্যাপারে, অ্যাডমিশনের ব্যাপারে, এবং ইন্ডিভিজুয়াল যে কোনো প্রশ্ন থাকলে, একাডেমিক্স রিলেটেড প্রশ্ন থাকলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ম্যাথস হচ্ছে অপশনাল সাবজেক্ট হিসেবে কখনো নাও উচিত না, ডব্লিউবিসিএস পরীক্ষায় খুব রিস্ক সাবজেক্ট রয়েছে। স্যার অনেকেই প্রশ্ন করছেন যে এই মুহূর্তে যেহেতু গ্র্যাজুয়েশনের রেজাল্ট এখনো পেন্ডিং রয়েছে, কোনো কোনো ইউনিভার্সিটির কয়েকটি পরীক্ষাও বাকি রয়েছে এবং তারা ইউজিসির যে গাইডলাইনস, ইউজিসির যে ডাইরেক্টিভস তার জন্য ওয়েট করছেন আলটিমেটলি রেজাল্টটা কি হয় জানার জন্য। এই মুহূর্তে তারা কিভাবে প্রিপারেশন শুরু করতে পারেন বা এই মুহূর্তে তাদের প্রিপারেশন শুরু করা কতটা যুক্তিযুক্ত হবে সেই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে যদি তাদের হেল্প করে? আমি বলবো যে অনেকে হয়তো ভাবছেন যে গ্র্যাজুয়েশনের রেজাল্টটা বেরোনোর পর মাস্টার ডিগ্রি করব, কিন্তু আমার মনে হয় যে যদি সরকারি চাকরি করতে ইচ্ছে করে তাহলে মাস্টার ডিগ্রিতে না গিয়ে রেজাল্ট বেরোনোর আগে এখনই পড়াশোনা আরম্ভ করা দরকার। কারণ আপনার কোভিড-19 এর জন্য কিন্তু 25 বছর যে সমস্ত চাকরির বয়সসীমা আছে, সরকার কিন্তু 26 বছর করবে না, কিন্তু আপনার বয়স কিন্তু থেমে নেই, কিন্তু প্রতিটা দিন প্রতিটা ঘন্টা কিন্তু চলে যাচ্ছে। সেখানে আমার মনে হয় যে পড়াশোনা করার জন্য যে পথ ঠিক করে নিয়ে সেই লাইন অফ অ্যাকশন ঠিক করে এগোনো দরকার। স্যার অপশনাল সাবজেক্ট কিভাবে চুজ করার ব্যাপারে কি ধরনের যে সিদ্ধান্ত নিতে হয় সেটা কিভাবে নেওয়া যায় তার ব্যাপারে যদি একটু এ ব্যাপারে কোনো সংশয় নেই। অনেকেই ভাবে যে সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে পড়ে আসার পর আমি অপশনাল সাবজেক্টটা কিভাবে সামলাবো। সবথেকে বড় কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে সায়েন্স নিয়ে যারা পড়ে আসে। কারণ আমরা যখন বলি যে অ্যানথ্রোপোলজি, সোশিওলজি বা হিস্ট্রির মতো অপশনাল সাবজেক্ট নিতে হবে, সহজে তাদের মনে হয় যে না, এইসব ব্যাপারে কিন্তু আমাদের কোনো পূর্ব এক্সপিরিয়েন্স থাকে না। আমি শুধু একটু বলতে পারি যে ডব্লিউবিসিএস বা আইএস/আইপিএস পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করে, সায়েন্স নিয়ে যারা পড়ে এসছে, তাদের প্রায় 80% কিন্তু এই সাইকোলজি অথবা কি হচ্ছে
অ্যানথ্রোপোলজি, সোশিওলজি অথবা হিস্ট্রি, এই 4টে অপশন হিসাবে নেয় এবং তারা এত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে কারণ এগুলো সব হচ্ছে সায়েন্স ঘেঁষা সাবজেক্ট, তার জন্য ছেলেমেয়েদের নিতে কোনো অসুবিধা হয় না। আর যারা পড়ে এসছে, হিস্ট্রি পড়ে এসছে আর আর্টস থেকে এসছে, তারাও আবার অ্যানথ্রোপোলজি অ্যান্ড হিস্ট্রিটা খুব ভালোভাবে সামলাতে পারে। আপনাদের ভাবতে হবে যে WBCS বা IAS-IPS পরীক্ষায় যদি 10টা পেপার থাকে, তার মধ্যে একটা পেপার হয়তো আপনি ফিজিক্স বা ম্যাথস নিয়ে পড়ে এসছেন, সেটা অপশনাল সাবজেক্ট হিসেবে নিলে হয়তো আপনার সাহায্য হতে পারে। কিন্তু সেই পরীক্ষাগুলো এত হাই রিস্কে, আপনি 90ও পেতে পারেন আবার 5ও পেতে পারেন। তাহলে একটা সাবজেক্টের সময় বাঁচানোর জন্য যদি আপনি অপশনাল সাবজেক্টে 5 পান, তাহলে কিন্তু আপনার বাকি 9টা সাবজেক্টের জন্য যে সময় দিলেন সেগুলো সব জিরো হয়ে গেল। সেই জন্য এটা কখনো ভাবা দরকার উচিত না। জুলজি অপশন হিসেবে নিতে পারে যদি আপনার মাস্টার ডিগ্রি থাকে। আমরা পড়াই না এখনো। পার্টিসিপেন্টদের জানিয়ে রাখি আজকের ওয়েবিনারের পার্টিসিপেশন মার্কিং লিংক একটা দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে আপনারা নিজেদের ডিটেলস রাখতে পারবেন যাতে আমরা পরবর্তী বিভিন্ন ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত ইনফরমেশন আমরা পৌঁছে দিতে পারি এবং আমাদের যে ওয়েবিনার পরবর্তী দিনে যে এই ধরনের প্রোগ্রাম ইন্টারেক্টিভ সেশন গুলো হবে তার তথ্য আরো বেশি করে আপনাদের দিতে পারি। তার জন্য এই পার্টিসিপেশন লিংকে গিয়ে আপনারা নিজেদের পার্টিসিপেশন ডিটেলসটা একটু ফিল আপ করবেন। কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের জন্য কোন অপশনাল নেওয়া উচিত? কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের সবচেয়ে ভালো অপশন অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, হিস্ট্রি। ওকে, অনেক প্রশ্ন আসছে, আমি যাদের সকলকে রিকোয়েস্ট করি যেহেতু আমাদের টাইম খুব লিমিটেড এবং স্যার অনেকক্ষণ সময় ধরে এই ওয়েবিনার চলছে, সকলকে রিকোয়েস্ট করব যে নাম্বারগুলি, যে কন্ট্যাক্ট ডিটেলস গুলি দেওয়া রয়েছে চ্যাট বক্সে, সেগুলোতে কল করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800419747 এই নাম্বারে, এবং ভিজিট করুন রাইসের ওয়েবসাইট www.riceindia.org। এই ধরনের ইনফরমেটিভ এবং মনোজ্ঞ ওয়েবিনার, অনলাইন ক্লাসের ভিডিও, এগুলো দেখার জন্য ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, রাইসের অফিসিয়াল ফেসবুক পেজ, এবং রাইসের ইউটিউব চ্যানেল, রাইস এডুকেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সকলকে ধন্যবাদ। পার্টিসিপেন্ট যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন তাদের প্রত্যেককে আজকের ওয়েবিনারে জয়েন করার জন্য ধন্যবাদ প্রফেসর সৌমিত রায়কে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং খুব প্রাঞ্জল ভাষায় সরকারি চাকরিতে সাফল্যের যে পদ্ধতি, ব্লেন্ডেড লার্নিং এবং তার ভূমিকা ভবিষ্যতে সরকারি চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির প্রশিক্ষণের ক্ষেত্রে কি হতে চলেছে এতক্ষণ ধরে আমাদের বোঝানোর জন্য, এতক্ষণ ধরে আমাদের সামনে বলার জন্য, এবং পার্টিসিপেন্ট যারা রয়েছেন তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া এবং তাদের বিভিন্ন পরামর্শ তারা যে চেয়েছেন সেই পরামর্শ দিয়ে তাদের ঋদ্ধ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আবার এই ধরনের ওয়েবিনার নিয়ে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং এই অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফর্মে হাজির হব। নমস্কার, ভালো থাকবেন, স্বপ্ন দেখুন আপনারা, পথ দেখাবে রাইস।